আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খালিদ সৌদি আরবে আসার 5 বছর হয়ে গেছে। সে একজন সৌদি কাফিলের বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করছিল। কাফিলের একটা মেয়ে ছিল যাকে খালিদ প্রতিদিন স্কুলে নিয়ে যেত এবং আবার বাসায় ফিরিয়ে আনত। সৌদি কাফিল ছিলেন তার এলাকায় সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তি। তার 3 জন স্ত্রী ছিল, 3 জনই অত্যন্ত সুন্দরী। কাফিল তার জীবন অনেক আরামে কাটাচ্ছিলেন। অন্যদিকে খালিদ গুজরাটের বাসিন্দা, 6 ফুট লম্বা, সুদর্শন এবং শিক্ষিত যুবক ছিল। তার বাবা ছিলেন মহল্লার মসজিদের ইমাম। পুরো মহল্লার লোকজন তার বাবার সততা ও ভালো আচরণের প্রশংসা করত। কিন্তু খালিদ তার বাবার সম্পূর্ণ বিপরীত ছিল। সে বখাটে জীবনযাপন করত, অলস সময় কাটাত, গলিতে ঘুরে বেড়াতো এবং সুযোগ পেলেই কোনো মেয়েকে উত্ত্যক্ত করত। তার বন্ধুরাও তার মতোই ছিল। ইমাম সাহেব তার ছেলের এইসব কর্মকাণ্ডে খুবই দুঃখ ছিলেন। তিনি বহুবার ছেলেকে নসিহত করেছেন, কাজের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু খালিদ কোথাও 2 দিন টিকত না, বরং পালিয়ে যেত। তার বাবা সবসময় দুশ্চিন্তায় থাকতেন যে খালিদ কোনো বড় ভুল করে বসবে যা তাদের সম্মান ধূলিসাৎ করে দেবে। একদিন এক বন্ধু তাকে পরামর্শ দিল, খালিদকে সৌদি আরব পাঠিয়ে দাও, সেখানে ইসলামী পরিবেশ আছে, হয়তো ভালো হয়ে যাবে। বাবা এই পরামর্শ মেনে নিলেন এবং ছেলের সৌদি আরবের ভিসার ব্যবস্থা করলেন। সৌদি আসার পর 1 বছর হয়ে গেল। খালিদ কাফিলের বাড়ির পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে গেল। তার মন পড়ে থাকত কাফিলের সুন্দরী স্ত্রীদের দিকে। সে প্রতিদিন কাফিলের মেয়েকে স্কুলে নিয়ে যেত এবং শপিংয়ের জন্য স্ত্রীদের সঙ্গে বের হতো। কাফিলের মেয়ে লাইবা যখন স্কুলে যেতে শুরু করলো তখন 1.5 বছর কেটে গেছে। একদিন খালিদ তার মনের কথা লাইবাকে জানিয়ে দিল, আমি তোমাকে ভালোবাসি। লাইবা রেগে আগুন হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি এই কথা আমার বাবাকে জানাবো, তারপর তোমাকে জেলে পাঠানো হবে। খালিদ ভয় পেয়ে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু লাইবা কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে জানতো যদি কাফিল জানতে পারে তবে খালিদের 10 বছর জেল হতে পারে। পরের দিন স্কুলে যাওয়ার সময় লাইবা বলল, আমি চাইলে বাবাকে বলতে পারতাম, কিন্তু তোমার জন্য তা করিনি। তুমি একজন ড্রাইভারের মতো জীবনযাপন করো। তোমার পরিবার তোমাকে ভালোবাসে, তাদের কথা ভাবো। যদি এতই ভালোবাসার প্রয়োজন হয় তাহলে দেশে গিয়ে বিয়ে করো। খালিদ বুঝতে পারল যে লাইবা তার প্রেমে পড়বে না, তাই সে লাইবা থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিল। কিন্তু এবার সে অন্যদিকে মন দিল। কাফিলের 3য় স্ত্রী আলিয়া বয়সে তরুণী ছিলেন, মাত্র 25 বছর বয়স। কাফিল ছিলেন 80 বছরের বৃদ্ধ। আলিয়া তার স্বামীর চেয়ে অনেক ছোট এবং এক যুবকের সঙ্গ চাচ্ছিল। একদিন কাফিল ও তার পরিবার এক বিয়ের অনুষ্ঠানে গেলে খালিদ ও আলিয়া বাড়িতে একা ছিল। আলিয়া খালিদকে তার রুমে ডাকলো এবং ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়ল। এরপর যখনই সুযোগ পেত আলিয়া খালিদকে তার রুমে ডাকত। তাদের অবৈধ সম্পর্ক 6 মাস ধরে চলতে থাকলো। কাফিল ধীরে ধীরে সন্দেহ করতে লাগলো, কেননা খালিদ দিনে কয়েকবার আলিয়াকে শপিংয়ে নিয়ে যেত আর সে হঠাৎ ভালো পোশাক পরতে শুরু করছিল। একদিন যা হওয়ার তাই হলো। খালিদ যখন আলিয়ার রুমে প্রবেশ করলো, আলিয়া দরজা বন্ধ করে দিল, কিন্তু কাফিল লুকিয়ে সব দেখছিল। তিনি সাথে সাথে রুমের দরজা খুললেন এবং যা দেখলেন তাতে তার মাথায় আগুন ধরে গেল। তারা দুজন অনৈতিক অবস্থায় ছিল। কাফিল দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন এবং পুলিশ ডাকলেন। পুলিশ এসে তাদের দুজনকে গ্রেফতার করলো। এরপর কোর্টে মামলা চলতে থাকলো। জেলে বসে খালিদ তার জীবনের ভুলগুলো নিয়ে অনুশোচনা করতে লাগলো। সে ভাবতে লাগলো তার বাবা কতবার তাকে সতর্ক করেছিলেন। একদিন এক গার্ড এসে বলল, কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। খালিদ অবাক হয়ে ভাবল, এখানে কে আসতে পারে? একজন মেয়ে যাকে আবায়ায় ঢাকা ছিল এসে সামনে দাঁড়ালো। সে বলল, আমি লাইবা। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোনি। আর এখন দেখো তোমার পরিণতি কি হয়েছে। কোর্ট তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। কিছুদিন পরেই তোমার শিরচ্ছেদ হবে। এরপর খালিদ কাঁদতে কাঁদতে লাইবাকে একটা চিঠি দিল, আমার বাবা মাকে দিয়ে দিও। চিঠিতে লেখা ছিল, আব্বাজান, আমি কখনো আপনার কথা শুনিনি। আমি পাপের পথে গিয়েছি, আল্লাহর সীমা লঙ্ঘন করেছি। এখন অনুতপ্ত, কিন্তু দেরি হয়ে গেছে। আমি আপনাদের ক্ষমা চাইছি। শুক্রবারের দিনে তাবুক শহরের জনসমাগম স্থলে তাকে আনা হলো। তার চোখ বন্ধ করা হলো। সে কাঁদছিল, কিন্তু সাহায্যের কেউ ছিল না। যার যা কর্ম সে তাই ফল পায়। একে একে বিচারক রায় পড়লেন এবং শেষবারের মতো তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হলো। কিন্তু তার ভাগ্যে ছিল করুণ পরিণতি। জনতার সামনে খালিদের শিরচ্ছেদ করা হলো। আজও বহু যুবক যারা বিদেশে গিয়ে ভুল পথে চলে, কিন্তু তারা ভুলে যায় পরিবার অপেক্ষায় থাকে। সমাজের প্রতি দায়িত্ব আছে, জীবন একটাই, এর মূল্য দিতে শিখতে হবে, না হলে খালিদের মতো পরিণতি অনিবার্য। নিজের নফসকে সংযত করতে হবে, নতুবা তার হাতে নিজের ধ্বংস লেখা থাকবে। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব নৈতিক অবক্ষয় ও পারিবারিক মূল্যবোধের বিপর্যয়। খালিদের পরিবার ধার্মিক এবং সামাজিকভাবে সম্মানিত।
তার বাবা একজন ইমাম, যিনি সর্বদা চেষ্টা করেছেন তাকে সঠিক পথে রাখতে। কিন্তু খালিদ ছোট থেকেই দুশ্চরিত্র, নারীদের উত্ত্যক্ত করা এবং অবাধ জীবনযাপনে অভ্যস্ত ছিল। এটা আমাদের শেখায় যে পারিবারিক শিক্ষা গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তি নিজে যদি আত্মনিয়ন্ত্রণ না রাখে তবে তার চারিত্রিক অবক্ষয় অনিবার্য। এর পরের পয়েন্ট হচ্ছে পরিবর্তনের সুযোগে ব্যর্থতা। খালিদকে সঠিক পথে ফেরানোর জন্য তার পরিবার তাকে সৌদি আরব পাঠায়, যেখানে ধর্মীয় কঠোর আইন শৃঙ্খলা রয়েছে। উদ্দেশ্য ছিল সে নতুন পরিবেশে থেকে শৃঙ্খলিত জীবনযাপন করবে, কিন্তু সে সেখানে গিয়েও তার চরিত্র সংশোধন করতে পারেনি, বরং নতুন পরিস্থিতির সুযোগ নিয়ে আরও গভীর পাপে লিপ্ত হয়। এটা দেখায় যে যদি কেউ নিজের নৈতিকতা পরিবর্তন করতে না চায় তাহলে পরিবেশ পরিবর্তন করেও লাভ হয় না। এর পরের পয়েন্ট হচ্ছে লোভ ও কামনা মানুষের ধ্বংসের কারণ। খালিদ প্রথমে তার কাফিলের মেয়ের প্রেমে পড়ে এবং তাকে নিজের ভালোবাসার কথা জানায়, কিন্তু সে প্রত্যাখ্যিত হয় এবং বুঝতে পারে এই সম্পর্ক সম্ভব নয়। তখন সে কাফিলের ছোট স্ত্রী আলিয়ার দিকে আকৃষ্ট হয়। যেহেতু আলিয়ার স্বামী বয়স্ক, তাই তার শারীরিক চাহিদার জন্য সে খালিদের প্রতি দুর্বল হয়ে পড়ে। উভয়েরই অবৈধ সম্পর্ক তৈরি হয়, যা শেষ পর্যন্ত ধরা পড়ে এবং তাদের মৃত্যুদণ্ড হয়। এই অংশটি দেখায় কিভাবে অযৌক্তিক আকাঙ্ক্ষা এবং লোভ একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে আইনের কঠোরতা ও অপরাধের শাস্তি। সৌদি আরবের আইনে ব্যভিচার ও অবৈধ সম্পর্ক কঠোর অপরাধ। খালিদ ও আলিয়া ধরা পড়ার পর তাদের বিচারের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা বোঝায় যে যেখানে আইনের শাসন কঠোর, সেখানে অপরাধের পরিণতি আরও কঠিন হয়। যারা নিজেদের লালসার জন্য অপরাধ করে তারা শেষ পর্যন্ত কঠিন শাস্তির সম্মুখীন হয়। এর পরপর হচ্ছে অনুশোচনা ও শেষ পরিণতি। মৃত্যুর মুখোমুখি হয়ে খালিদ তার ভুল বুঝতে পারে। সে তার বাবার কাছে ক্ষমা চেয়ে চিঠি লেখে, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। তার অবাধ জীবনযাপন, নৈতিকতাহীনতা এবং অপরাধের জন্য তাকে জীবন দিয়ে মূল্য দিতে হয়। এটা বোঝায় যে অনুশোচনা তখনই কাজে আসে যখন তা সময় মতো করা হয়। যদি দেরি হয়ে যায় তাহলে অনুশোচনা কোনো লাভের নয়। এর পরের পয়েন্ট হচ্ছে সমাজ ও ধর্মীয় মূল্যবোধের প্রভাব। গল্পে খালিদের চরিত্র তার পারিবারিক ও সামাজিক অবস্থানের বিপরীতে চলে গেছে। তার বাবা একজন ধর্মপ্রাণ ইমাম হলেও খালিদ তার শেখানো নীতিগুলিকে অবহেলা করে। সমাজ ও পরিবার সবসময় তাকে সঠিক পথে আনতে চাইলেও সে নিজে পরিবর্তন হতে চায়নি। এটা বোঝায় যে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ শুধু শেখানোই যথেষ্ট নয়। ব্যক্তি নিজে যদি তা গ্রহণ না করে তাহলে তার জীবনে পরিবর্তন আসবে না। সৌদি আরবের পরিবেশ ইসলামিক আইন অনুযায়ী কঠোর এবং শৃঙ্খলাপূর্ণ। তবু যদি কেউ নিজের নৈতিক অবস্থান ঠিক না রাখে তবে কঠোর আইনও তাকে সঠিক পথে আনতে পারে না। খালিদ তার চরিত্র পরিবর্তনের সুযোগ পেয়েছিল, কিন্তু সে তা গ্রহণ করেনি। এর পরপর হচ্ছে ক্ষমতার অপব্যবহার সম্পর্কে জটিলতা। গল্পে দেখা যায় কাফিল তার প্রভাব ও সামাজিক অবস্থানের কারণে একাধিক স্ত্রী রাখতে সক্ষম হয়েছে। তার ছোট স্ত্রী আলিয়া বয়সে অনেক ছোট এবং তার শারীরিক চাহিদা পূরণ করতে পারছিল না। এখানে দেখা যায় যখন একটা সম্পর্কের মধ্যে সামঞ্জস্য থাকে না তখন তা অন্যায় পথে চলে যেতে পারে। আলিয়ার একাকিত্ব এবং শারীরিক চাহিদার অপূর্ণতা তাকে খালিদের দিকে টেনে নিয়ে যায়। খালিদও বুঝতে পেরেছিল কাফিলের মেয়ের সঙ্গে সম্পর্ক সম্ভব নয়, তাই সে কাফিলের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু এই অবৈধ সম্পর্ক শেষ পর্যন্ত ধ্বংসের কারণ হয়। এটা বোঝায় যখন কেউ লোভ ও কামনার পথে বেছে নেয় তখন সে তার পরিণতির কথা ভাবে না। গল্পটি আমাদের শেখায় যে পরিবারের সঠিক দিক নির্দেশনা থাকা সত্ত্বেও ব্যক্তি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে তবে সে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। লোভ, লালসা ও অন্যায় সম্পর্ক শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। কঠোর আইন ও বিচার ব্যবস্থার উপস্থিতি অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে ব্যক্তিগত নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ। অনুশোচনা তখনই কার্যকর যখন তার সময় মতো হয়। দেরি হলে অনুশোচনার কোনো মূল্য থাকে না। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবন একটাই এবং সেটিকে সঠিক পথে পরিচালিত করাই আমাদের প্রধান দায়িত্ব। না হলে খালিদের মতন অবস্থা হওয়ার সময়ের ব্যাপার মাত্র। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।